কেশবপুর নামের এক গ্রামে মহেশ নামের এক সৎ ও দয়ালু বিরিয়ানি বিক্রেতা বাস করত। কিন্তু বিরিয়ানি বিক্রি করে সে খুব বেশি টাকা লাভ করতে পারত না। কারণ ছিল তার দয়ালু স্বভাব। সে গ্রামের গরিব মানুষদের বিনা পয়সাতেই বিরিয়ানি খাওয়াতো। আরে খাও খাও, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না, তুমি পেট ভরে খাও। অনেক ধন্যবাদ মহেশ দাদা তোমাকে। তুমি আমাদের মতো গরিব মানুষদের কাছ থেকে কোনো টাকা পয়সা নাও না বলেই আমরা মাঝে মধ্যে তোমার কাছ থেকে বিরিয়ানি খেতে পারি। আর তোমার মতো দয়ালু মানুষ আছে বলেই তো আমরা এখনো বেঁচে আছি। আরে না না ভাই, কি যে বলো তুমি। আবার যখন বিরিয়ানি খেতে ইচ্ছে হবে আমার কাছে চলে এসো। আচ্ছা মহেশ দাদা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ ভাই, এসো। দাদা, আমাকে এক প্লেট বিরিয়ানি দিন তো, বাড়ি নিয়ে যাব। হ্যাঁ দাদা, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নিন। কত টাকা দাদা? 60 টাকা দাদা। কিন্তু দাদা, আমার কাছে তো এই 40 টাকাই আছে। 40 টাকা আছে? আচ্ছা ঠিক আছে, তাই দিন। এভাবেই মহেশ সারাদিন বিরিয়ানি বিক্রি করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যেত। মহেশের এই রকম বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ানোর কারণে তার স্ত্রী ও বৃদ্ধ মা খুব চিন্তায় থাকত। এই নাও লতা। মাত্র এই কটা টাকা? আচ্ছা তুমি বলো, এই কটা টাকাতে সংসার চলে? বাবা, তুই যদি এভাবেই বিনা পয়সায় বিরিয়ানি দিতে থাকিস তাহলে তো আমাদের না খেয়েই মরতে হবে। আমি কি করব বলো মা, এই গরিব মানুষগুলোর কষ্ট যে আমি দেখতে পারি না। ওনাকে আর বলতে হবে না, ওনাকে বলা আর দেওয়ালকে বলা একই সমান। মহেশের দোকানের পাশেই হারান নামের এক লোভী আর দুষ্টু বিরিয়ানি বিক্রেতা ছিল। সে কোনো গরিব মানুষকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ানো তো দূরের কথা, মহেশের বিনা পয়সায় গরিব মানুষদের বিরিয়ানি খাওয়ানো দেখে হারানের খুব রাগ হতো। আর সে ভাবত, এই মহেশ না খুব বোকা। রোজ রোজ ওই মানুষগুলোকে বিনে পয়সায় বিরিয়ানি খাইয়ে নিজের লোকসান তো করেই, সাথে আমারও লোকসান করে। সবাইকে যদি বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায় তাহলে কি আর এরা পয়সা দিয়ে বিরিয়ানি কিনে খাবে? প্রতিদিন এই একই ঘটনা ঘটতে থাকায় হারানের খুব রাগ হয়। একদিন হারান মহেশের কাছে গিয়ে তাকে বলে, কি মহেশ, তোমার কাছে কি অফুরন্ত সম্পত্তি রয়েছে নাকি যে তুমি প্রতিদিন এই গ্রামবাসীদের বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াচ্ছ? আমি বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াই বা পয়সা নিয়ে বিরিয়ানি খাওয়াই, তোমার কি? তুমি যাও না, তোমার দোকান সামলাও। দেখো মহেশ, এইরকম যদি চলতে থাকে তাহলে একদিন আসবে যখন তুমি এই সামান্য পয়সার জন্যও কিন্তু কষ্ট পাবে। হ্যাঁ ঠিক আছে, ওপরওয়ালা আছেন, তিনি সব দেখে নেবেন, তুমি যাও। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ একদিন মহেশের মায়ের খুব শরীর খারাপ হয়। মহেশ তার মাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তারবাবু তার মাকে দেখে বলে, ওনার খুব কঠিন অসুখ করেছে, ওনাকে বেশ কিছুদিন এই হাসপাতালে ভর্তি থাকতে হবে। কিন্তু ডাক্তারবাবু, মা সুস্থ হয়ে যাবেন তো? হ্যাঁ, সুস্থ তো উনি হয়ে যাবেন, কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু? একটা অপারেশন করাতে হবে। অপারেশন করতে হবে? তা ডাক্তারবাবু, এই অপারেশন করতে কত টাকা খরচা হবে? তা প্রায় 50,000 টাকা লাগবে। 50,000? সে তো অনেক টাকা। ডাক্তারবাবু, আমি একজন গরিব মানুষ, আমি এতগুলো টাকা কোথায় পাবো? আপনি আমার মায়ের অপারেশনটা বিনামূল্যে করিয়ে দিন ডাক্তারবাবু। আরে ভাই, আমি একজন ডাক্তার, কোনো জমিদার না যে তোমার মায়ের অপারেশনটা বিনা পয়সায় করিয়ে দেব। এরপর মহেশ অনেক লোকের কাছে টাকা ধার চায়, কিন্তু কেউ তাকে টাকা দিতে চায় না। সে খালি হাতে বাড়ি ফিরে আসে।
মহেশ টাকা জোগাড় করতে না পারায় মহেশের স্ত্রী লতা তাকে বলে, তোমাকে কতবার বলেছি গরিবদের বিনা পয়সায় বিরিয়ানি না খাওয়াতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এখন তুমি 50,000 টাকা কোথা থেকে জোগাড় করবে বলো তো? লতা, তুমি ওই গরিব মানুষগুলোর দোষ কেন দিচ্ছ? কোনো মানুষকে সামান্য সাহায্য করলে কেউ গরিব হয়ে যায় না। কিন্তু এই বিপদের সময় কই তোমাকে তো কেউ সাহায্য করতে আসলো না। মহেশ, ও মহেশ, তা বাড়িতে আছো? আরে হারান, তুমি এখানে এই সময়? বলো, কি বলবে? শুনলাম তোমার মায়ের নাকি খুব শরীর খারাপ। হ্যাঁ, ঠিকই শুনেছ। আরে তুমি চিন্তা করো না মহেশ ভাই, তোমার মায়ের অপারেশন ঠিক হয়ে যাবে। কিন্তু কি করে হবে? মায়ের অপারেশন করাতে গেলে 50,000 টাকা লাগবে। দেখো মহেশ ভাই, আমি তো আর এত বড় লোক নই যে তোমাকে 50,000 টাকা দিয়ে দেব। তবে হ্যাঁ, নায়েব মশাইকে বলে আমি তোমার জন্য 50,000 টাকার ব্যবস্থা করতে পারি। অনেক ধন্যবাদ হারান্দা তোমাকে। হারানের বলাতে নায়েব মশাই মহেশকে 50,000 টাকা ধার দেয়। ধন্যবাদ নায়েব মশাই আপনাকে। আর ধন্যবাদ দিতে হবে না, সময় মতন টাকাটা সুদে আসলে ফেরত দিও, তাহলেই হবে। আজ্ঞে নায়েব মশাই, আমি সময় মতো আপনার টাকা ফিরিয়ে দেব। মহেশ নায়েবের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরে যায়। এই দেখো লতা, নায়েব মশাইয়ের কাছ থেকে এই 50,000 টাকা নিয়ে এলাম। এবার আমার মায়ের অপারেশন হয়ে যাবে। হ্যাঁ, তুমি কাল সকালে হাসপাতালে গিয়ে এই টাকাটা জমা করে আসবে। হ্যাঁ, আমি কাল সকাল সকালই বেরিয়ে পড়ব। পরের দিন সকালে মহেশ হাসপাতালে যায় এবং অপারেশনের টাকা জমা দিয়ে দেয়। কয়েকদিন পর মহেশের মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। দেখ বাবা, এখন তো তোর মাথায় অনেক টাকার ঋণ রয়েছে। এইবার থেকে তুই তোর ব্যবসাটাকে একটু শক্ত হাতে ধর। মানুষকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াস না বাবা। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। এবার আমি আমার ব্যবসা মন দিয়ে করব। বাজারে গিয়ে সে বিরিয়ানি বিক্রি করতে থাকে। দাদা, আমাকে এক প্লেট বিরিয়ানি দিন তো। হ্যাঁ দাদা, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নিন। সত্যি দাদা, আপনার বিরিয়ানির স্বাদ অতুলনীয়। খুব ভালো লাগলো খেয়ে। ধন্যবাদ দাদা। কিছুক্ষণ পর মহেশের দোকানে একজন গরিব ব্যক্তি আসে। দাদা, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। কিছু খেতে দেবেন দাদা? আপনার কাছে টাকা নেই? দিন না দাদা, আমার খুব খিদে পেয়েছে। মহেশ তার কষ্ট দেখতে না পেরে তাকে এক প্লেট বিরিয়ানি খেতে দেয়। মহেশকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াতে দেখে তার পাশের দোকানদার হারান মনে মনে ভাবে, খাওয়াও মহেশ, খাওয়াও। এবার আমিও দেখব তুমি কেমন করে নায়েব মশাইয়ের টাকা শোধ করো। না, আমি বরং একবার নায়েব মশাইয়ের বাড়ি যাই, ওনাকে গিয়ে বলি মহেশের ধারের টাকা শোধ করার সময় তো চলে এসেছে। নায়েব মশাই, ও নায়েব মশাই, বাড়িতে আছেন নাকি? আরে হারান, তা এই সময় কি মনে করে? আগে নায়েব মশাই, মহেশের টাকা শোধ করার সময় তো চলে এসেছে, তা একবার যাবেন নাকি ওর বাড়িতে? আরে হ্যাঁ, যাব, তবে আজ নয়, কাল সকালে যাব। তুমি এখন যাও।
পরের দিন সকালে মহেশের বাড়ির সামনে নায়েব মশাই একজন লেঠেন নিয়ে হাজির হয়। এই যে মহেশ বউ, মহেশ কোথায়? উনি তো এইমাত্রই বাজারে গেলেন। শোনো তবে, তোমার স্বামী টাকা শোধ করার সময় তো চলে এসেছে। ওকে বলো এই মাসের মধ্যেই যেন আমার টাকাটা শোধ করে দেয়, নইলে কিন্তু আমি তোমাদের বাড়ি আর ওই গাড়ি দুটোই দখলে নিয়ে নেব। কথাটা মাথায় রেখো। এ কি মা, লতা, তোমরা এমনভাবে বসে আছো কেন? কি হয়েছে? আজ নায়েব মশাই এসেছিলেন বাড়িতে। কি বললেন? নায়েব মশাই বললেন যে তোমার স্বামী টাকা শোধ করার সময় তো চলে এসেছে। ওকে বলো এই মাসের মধ্যেই যেন আমার টাকাটা শোধ করে দেয়, নইলে কিন্তু আমি তোমাদের বাড়ি আর ওই গাড়ি দুটোই দখলে নিয়ে নেব। এখন 1 সপ্তাহের মধ্যে এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে? এই জন্যেই তো তোকে আমি বারবার করে বলেছি, বাবা বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াসনি। কে শোনে কার কথা? এইসব কথা শুনে মহেশ খুব চিন্তায় পড়ে যায়। সে আর কোনো উপায় ভেবে না পেয়ে তার ঠেলা গাড়ি নিয়ে বাজারের দিকে রওনা দেয় বিরিয়ানি বিক্রি করতে। বাজারে এসে দোকান খুলতেই মহেশের দোকানে এক গরিব লোক এসে বিরিয়ানি খেতে চায়। মহেশ তাকে 1 প্লেট বিরিয়ানি খেতে দেয়। এভাবেই সারাদিন তার দোকানে গরিব লোকেরা আসতে থাকে আর বিনে পয়সায় বিরিয়ানি খেতে থাকে। এভাবেই গরিব লোকেদের বিরিয়ানি খাওয়াতে খাওয়াতে মহেশের বিরিয়ানি প্রায় শেষ হয়ে যায়। এইসব দেখে পাশের বিরিয়ানির বিক্রেতা হারান বলে, হা 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 হা, রোজ যদি এভাবেই চলতে থাকে তাহলে তো নায়েবের টাকা মহেশ কোনোদিনও শোধ করতে পারবে না। আর যদি টাকা শোধ করতে না পারে তবে মহেশের দোকান নায়েব মশাই কবজা করে নেবেন। তারপরে এই গ্রামে একমাত্র আমি বিরিয়ানি বিক্রি করব। হা 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 হা। মহেশের সব বিরিয়ানি শেষ হয়ে যাওয়ায় সে মনে মনে ভাবে, আজও তো আমি সব বিরিয়ানি গরিব মানুষদের বিনে পয়সায় খাইয়ে দিলাম, আর মাত্র 1 প্লেট রয়েছে। এখন আমি নায়েব মশাইয়ের টাকা কি করে জোগাড় করব? হে ওপরওয়ালা, তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। ঠিক তখনই এক বৃদ্ধ লোক মহেশের দোকানে আসে আর মহেশকে বলে, বাবা, আমাকে একটু বিরিয়ানি খেতে দেবে বাবা? আমি খুব গরিব, তোমাকে দেবার মতন কোনো টাকা পয়সা আমার কাছে নেই বাবা। না না বাবা, আপনাকে কোনো টাকা দিতে হবে না। এই নিন বাবা, এই শেষ প্লেট বিরিয়ানি ছিল, এটা আপনিই খেয়ে নিন। অনেক ধন্যবাদ বাবা তোমাকে। আজ তোমার জন্য একটু পেট ভরে খেতে পারলাম। কিন্তু বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ বাবা, মায়ের চিকিৎসার জন্য নায়েব মশাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম। সেই টাকা শোধ করার সময় চলে এসেছে, কিন্তু বাবা আমার কাছে শোধ করার মতো টাকা নেই। নায়েব মশাই বলেছেন যদি টাকা আমি শোধ করতে না পারি তবে তিনি আমার এই ঠেলা গাড়ি আর আমার বাড়ি নিজের দখলে নিয়ে নেবে। এখন আমি কি করব বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে বাবা, এই নাও, আমি তোমাকে এই হাঁড়িটা দিচ্ছি। এই হাঁড়ির বিরিয়ানি কোনোদিনও শেষ হবে না, আর এই হাঁড়ির বিরিয়ানির গন্ধে সকল গ্রামবাসীরা তোমার দোকানে ছুটে আসবে বিরিয়ানি খেতে। এই হাঁড়িটা তুমি রাখো, তোমার সমস্যা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। তবে হ্যাঁ বাবা, একটা কথা সব সময় মাথায় রাখবে। কি কথা বাবা? যখন কোনো গরিব মানুষ তোমার কাছে খেতে আসবে,
তখন তাদের কাছ থেকে তুমি কোনো টাকা পয়সা নেবে না। আর যদি তুমি গরিব মানুষদের বিনা পয়সায় না খাওয়াও, আর যদি কোনোদিনও তোমার মনে লোভ জন্মায়, তাহলে কিন্তু এই হাঁড়িতে আগুন ধরে সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। এইসব কথা বলে ওই বৃদ্ধ লোকটি ওখান থেকে উধাও হয়ে যায়। আর মহেশ সেই হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে তার মা ও স্ত্রী লতাকে সব কথা খুলে বলে। জানো লতা, আজ এক বৃদ্ধ বাবা আমাকে এই হাঁড়িটা দিলেন আর বললেন, আমি তোমাকে এই হাঁড়িটা দিচ্ছি। এই হাঁড়ির বিরিয়ানি কোনোদিনও শেষ হবে না। আর এই হাঁড়ির বিরিয়ানির গন্ধে সকল গ্রামবাসীরা তোমার দোকানে ছুটে আসবে বিরিয়ানি খেতে। দেখবে কাল থেকে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে মহেশ সেই হাঁড়ি নিয়ে বাজারে যায় বিরিয়ানি বিক্রি করতে। সারাদিন বিরিয়ানি বিক্রি করে গরিব মানুষদের সে বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায়। তাও তার বিরিয়ানি শেষ হয় না। পাশ থেকে হারান এই পুরো বিষয়টা লক্ষ্য করে। কি ব্যাপার, এইটুকু হাড়ির ভেতরে কত বিরিয়ানি আছে? ওর বিরিয়ানি তো শেষই হচ্ছে না। না, ব্যাপারটা তো মোটেই ভালো লাগছে না। হারানের মহেশের ওই হাড়ির ওপর সন্দেহ হয়। সেদিন রাতে হারান মহেশের বাড়ির পেছনের জানলা দিয়ে উকি দিয়ে শোনে। বুঝলে মা, ওই বৃদ্ধ বাবা ঠিকই বলেছেন, এই হাঁড়ির বিরিয়ানি শেষ হবে না কোনো দিনও। দেখো, আজ আমি কত লোককে বিরিয়ানি খাওয়ালাম, তাও এখনো হাঁড়ি খালি হয়নি। হ্যাঁ বাবা, এই সব ওই ওপরালার আশীর্বাদ। তুই বাবা মন দিয়ে কাজ কর আর নায়েব মশাইয়ের টাকা শোধ করে দে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। মহেশ বিরিয়ানি বিক্রি করে নায়েব মশাইয়ের সব টাকা শোধ করে দেয় এবং ধীরে ধীরে তার সংসারের অবস্থাও অনেক ভালো হয়ে যায়। মহেশের এই রকম উন্নতি দেখে হারানের খুব রাগ হয়। সে ভাবে, না, এই মহেশকে আমার শায়েস্তা করতে হবে। ওর জন্যই গ্রামের কেউ আমার দোকানে বিরিয়ানি খেতে আসে না। এবার তো আমার মনে হচ্ছে আমাকে ওর বিরিয়ানির হাঁড়িটাই চুরি করতে হবে। আজ রাতেই যাব। হারান সেদিন রাতে মহেশের বাড়ি যায়। এবং সে ওই জাদুই হাঁড়ি নিয়ে সেখানে সেই রকমই দেখতে অন্য আরেকটি হাঁড়ি রেখে দেয়। পরের দিন সকালে তারা দুজনেই তাদের দোকান খোলে আর সেই জাদুই হাঁড়ি দিয়ে সুগন্ধ বের হয়। সেই গন্ধে গ্রামবাসীরা হারানের দোকানে ছুটে যায় আর হারান ওই দেখে খুব আনন্দ পায়। তারপর হারান সবাইকেই বিরিয়ানি দিতে থাকে। ঠিক সেই সময় এক গরিব লোক হারানের দোকানে আসে আর হারানকে বলে, দাদা, আমাকে একটু বিরিয়ানি দেবেন? আমি খুব গরিব, আমার কাছে আপনাকে দেবার মতো কোনো টাকা নেই। একটু দিন না দাদা, খুব খিদে পেয়েছে। আরে না, যাও তো এখান থেকে। টাকা নেই আবার বিরিয়ানি খেতে এসেছে, স্বাদ কত! যাও যাও। হারান ওই গরিব লোকটিকে তাড়িয়ে দিতেই তার বিরিয়ানির হাঁড়িতে আগুন ধরে যায় আর সবার প্লেটের বিরিয়ানি কালো হয়ে যায়। এইসব মহেশ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আরে, এটা কি করে হলো? হারান্দা ওই গরিব লোকটিকে তাড়িয়ে দিতেই ওই বিরিয়ানির হাঁড়িতে আগুন ধরে গেল কি করে? আচ্ছা, তার মানে হারান্দাই আমার জাদুই হাঁড়িটা চুরি করেছে। সেই কারণেই ওই বিরিয়ানি থেকে আজ এত সুন্দর গন্ধ বের হচ্ছিল। এইসব দেখে গ্রামের লোকেরা হারানকে খুব মারধর করে আর হারানের দোকান ভেঙে দেয়। তারপর হারানকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে ওই গ্রামে মহেশের বিরিয়ানির দোকান খুব ভালো চলতে থাকে আর মহেশ এখন আরও বেশি করে বিরিয়ানি বানায় ও গরিব মানুষদের বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায়।
রাস্তার চারিদিকে কাশফুল ফুটে আছে। দেখেই বোঝা যাচ্ছে শরৎকাল। আকাশে তুলোর মতো মেঘ ভাসছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু উৎসবের আনন্দে যেন প্রকৃতিও মেতে উঠেছে। দূর গ্রামে পুজোর ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। কুঁড়েঘরের ভেতরে দুঃখীর বউ রান্না করছিল। কি গো দিদি, তোমাদের কি রান্না হচ্ছে? এত সুন্দর গন্ধ আসছে। পাশেই বসে রান্না করছিল সুখীর বউ। আর বলিস না ছোট, ওই একটু মাংস রান্না করছি। কদিন ধরে মাংস খেতে যে কি ইচ্ছাটাই না করছে, কি বলবো। বাহ, ভালো, তোমাদের তো দুদিন বাদে বাদেই মাংস রান্না হচ্ছে। হ্যাঁ রে, একটু ভালো ভালো খাবার না খেলে হয় বল? এত কষ্ট করে যে ইনকাম করছে, তাহলে কিসের জন্য বলতো? বউকে যদি ভালো খাবার খাওয়াতেই না পারে, তোর রান্নাঘরে কি রান্না হচ্ছে রে ছোট? হ্যাঁ দিদি, আমাদের বাড়িতে ওই নিত্যদিনের মতো ডাল আর ভাত, সঙ্গে আমের আচার আছে। নেবে নাকি দিদি আমের আচার? প্রত্যেক দিন ওই ডাল ভাত আলু আমের আচার দিয়ে ভাত খেতে ভালো লাগে ছোট? তোদের মাছ মাংস খেতে ইচ্ছে করে না? হ্যাঁ দিদি, ইচ্ছে কেন করবে না, কিন্তু যেমন ইনকাম তেমন তার মধ্যে তো চলতে হবে বলো। আর সামনে পুজো এসে যাচ্ছে, একটু তো খরচাপাতি আছে, জামা কাপড় কিনে দিতে হয়েছে। হ্যাঁ, তোরা আমার মেয়েকে জামা দিয়েছিস বটে, কিন্তু জামাটা জানিস তো আমার তেমন একটা পছন্দ হয়নি। খুব কম দামি আর খুব একটা ভালো নয়। আমি তো বলেই দিয়েছি সোনামাকে, ওই জামাটা যেন ঘরেই পরে, রাস্তাঘাটে যেন পরে না বেরোয়। আসলে সুখীর বউ একটু অহংকারী আর বদমাশ প্রকৃতির। ছলে বলে কৌশলে সুখীর বাবার থেকে ভালো বড় উর্বর জমিটা নিজের নামে করে নিয়েছে। সুখীর বউয়ের কথায় দুঃখীর বউ খুব কষ্ট পায়। জানো দিদি, ছুটকিকে ভালো জামাই দিতাম। আসলে দিদি, আমাদের তো অত ভালো ইনকাম নেই, যতটা পেরেছি সেই মতোই বাচ্চা মেয়েটাকে কিনে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। দুজনেই রান্না করতে থাকে। বেলা পড়লে সুখী দুঃখী দুজনেই মাঠ থেকে বাড়ি ফেরে। কি গো, রান্না হয়েছে? তাড়াতাড়ি কটা খেতে দাও। তোমাকে বলেছিলাম না নতুন জামা আর নতুন কাপড় নিয়ে আসতে, এনেছো? হ্যাঁ গো হ্যাঁ, এনেছি। তুমি তাড়াতাড়ি আমাকে কটা খেতে দাও। দাও গো, ভাত দাও। গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে, খেয়ে যে কি তৃপ্তি হয়। আমিও খাবো তোমার সাথে, বড্ড খিদে পেয়েছে। খেয়ে দে একটু গিন্নিমার বাড়িতে যাব, আমাকে ডেকেছে জানো। কি গো, তোমার মুখটা অমন হাড়ির মতন হয়ে আছে কেন গো? কাপড় তো এনে দিলাম, পছন্দ হয়নি নাকি? রংটা যেমন কেমন একটা যেন ক্যাট ক্যাটে, আর একটু দামি ভালো মোলায়েম কাপড় আনতে পারতে তো বলো। আমি যাই করি না কেন, তোমার তো কিছুতেই দেখছি মন ভরে না। পুজোতে সবাই ভালো ভালো কাপড় পরে বেরোবে, আর আমি কি না এরকম কম দামি সস্তা কাপড় পরে বেরোবো? দূর ছা, আমার একদম পছন্দ হয়নি গো। শান্তিতে কি তুমি আমাকে একটু খেতেও দেবে না? সুখী আর সুখীর বউ দুজনে কথা কাটাকাটি করতে করতে খাওয়া শেষ করে। এদিকে দুঃখী আর দুঃখীর বউ পরম তৃপ্তিতে তাদের গরম ভাত খায়। তোমাকে আরেকটু গরম গরম ভাত দিই? আহ, গরম গরম ভাত আর আচার খেতে দারুণ লাগছে। হ্যাঁ বউ, দাও, আর একটু ভাত দাও। আচ্ছা বউ, তুমি কি আমার ওপর রেগে আছো? একদম না, কেন বলো তো? তোমাকে আমি পুজোর উপলক্ষে কিছু দিতে পারলাম না। আসলে বাবার করা ঋণের টাকা মেটানোর জন্য সব টাকা চলে গেছে, আর যেটুকু টাকা ছিল পুটির জন্য জামা নিয়ে এসেছি। আচ্ছা, পুটির কি জামা পছন্দ হয়েছে? এমন সময় ঘরের ভেতর থেকে একটা বাচ্চা মেয়ে বেরিয়ে এসে বলে, কাকু কাকু, আমার জামাটা খুব ভালো লেগেছে জানো, আমি পরে ঠাকুর দেখব। এমন সময় পুটির মা অর্থাৎ সুখীর বউ বলে ওঠে, তোকে যে ভাতটা কখন খাইয়ে দিয়েছি, এখনো তুই ঘুমাসনি না? বাবা আমার জন্য জামা এনেছে, ওটা দেখবো বলেই তো চুপটি করে শুয়েছিলাম। বাবা, আমার জামাটা কোথায় রেখেছো? তুই এখন শুয়ে পড়, নয়তো তোর মা আবার বকবে। আমি তোকে পরে দেখাবো। ও কাকি, তোমরা আচার দিয়ে ভাত খাচ্ছ?
আমাকে একটু দাও না, আমি একটু খাবো। এই কথা শুনে সুখীর বউ খুব রেগে যায়। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রে? মাংস দিয়ে ভাত খাওয়ার পর আবার আমের আচার দিয়ে ভাত খাবি বলছিস? যা যা গিয়ে একদম ঘুমা, যা বলছি। বাচ্চা মেয়েটা কিছু আর বলতে পারে না, চলে যায়। এদিকে দুঃখীর বউ মন খারাপ করে খেয়ে দিয়ে উঠে ঘরে চলে যায়। দিদি ভাই, আমার কাছে বাচ্চাটাকে আসতেই দেয় না। তুমি তো জানো বৌদি কেমন, বৌদির কথায় কিছু মনে করো না। এতগুলো বছর বিয়ে হয়ে গেল আমাদের, আর সন্তান হলো না। আমরা কি সন্তান ছাড়াই থাকবো? তুমি মন খারাপ করো না তো, সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে বেলা গড়িয়ে যায়। পুটি বিকেলবেলা খেলতে যাবে বলে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এমন সময় হঠাৎ করে বাচ্চাটা পুকুরে জলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পুটি হাবুডুবু খেতে থাকে। আশেপাশে থাকা বড়রা জলে নেমে পুটিকে জল থেকে তোলে, কিন্তু ততক্ষণে পুটি জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে এক প্রতিবেশী মহিলা সুখী দুঃখীর বাড়িতে আসে খবর দিতে। ও গো, কে কোথায় আছে গো? সকলে কোথায় আছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। বিপদ হয়েছে গো, বিপদ হয়েছে। তোমাদের বাচ্চা জলে পড়ে জ্ঞান হারিয়েছে। ওকে সকলে মিলে হাসপাতালে নিয়ে গেছে গো, ভর্তি করা হয়েছে। চলো চলো, তোমরা এক্ষুনি চলো। এই কথা শুনে সকলেই বেরিয়ে আসে। সুখী আর সুখীর বউ কান্নাকাটি করতে থাকে। এই অনুষ্ঠানের সময় কি বড় বিপদ হলো গো। তোমরা যাও যাও, তাড়াতাড়ি হাসপাতালে যাও গো, যাও যাও, তাড়াতাড়ি হাসপাতালে যাও। দাদা, তোমরা যাবে তো হাসপাতালে? তাড়াতাড়ি চলো, দেরি করো না কিন্তু। দিদি, অত কান্নাকাটি করো না, আমাদের ছুটকির কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না দিদি। সুখী আর দুঃখী হাসপাতালের উদ্দেশ্যে পা বাড়ায়। এদিকে সুখীর বউ কান্নায় ভেঙে পড়ে। দুঃখীর বউ তাকে সামলায়। কাকিমা আর মা মিলে কান্নাকাটি করতে থাকে। ওইদিকে সুখী আর দুঃখী হাসপাতাল থেকে ফিরে আসে। দাদা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসবে। সুখী দুঃখীকে ফিরতে দেখে সুখীর বউ জিজ্ঞেস করে, কি হয়েছে গো? কি হয়েছে? আমার সোনা মাটা কেমন আছে গো? কি বললো ডাক্তাররা? বলো বলো, আবার আমাকে কি বললো ডাক্তারেরা? জল ঢুকেছে, নিঃশ্বাস নিতে পারছে না। ডাক্তার বলল অনেক টাকা খরচা হবে। টাকাটা আজকের মধ্যে না দিতে পারলে আমাদের মেয়ে হয়তো বাঁচবে না। হায় 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 হায়, এবার কি হবে বলো তো? এবার কি হবে? হাতে একটাও টাকা পয়সা নেই, সব খরচ হয়ে গেছে। বারবার করে বলেছিলাম এত খরচ করো না। পুজো উপলক্ষে দামি জামা কাপড় গয়নাগাটি সব কেনাকাটা করার পর ঘরে একটাও টাকা নেই। তবুও আমি তোমার মন জুগিয়ে চলতে পারি না, সব সময় খালি ঝগড়া। ভাইকে দেখো, ভাইয়ের বউকে দেখে একটু শেখো। ছোট কি সুন্দর সব মানিয়ে গুছিয়ে নিয়ে চলে, এই বিপদে এবার আমাকে টাকাও ধার দেবে। আমি জানি না তুমি যেমন করে হোক আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও গো, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কি হবে গো? কত টাকা খরচা হবে? কি বললো ডাক্তাররা? 4 লাখ টাকা লাগবে বউ, ডাক্তার বলল। এখন উপায়? এত টাকা তো নেই। কি করবে বলো তো? এত টাকা জোগাড় করবে কি করে গো? প্রয়োজন হলে আমি আমার জমিটা বিক্রি করে দেব। তাহলে আমাদের চলবে কি করে? আর কোনো উপায়ও তো নেই। তাছাড়া জমি বিক্রি করে ক টাকা পাবো? বড় জোর 1 লাখ টাকা। তাহলে এখন উপায়? হায় হায় হায়, কিছু একটা উপায় করতেই হবে। তুমি চিন্তা করো না দিদি, আমার কিছু সোনার গয়না আছে। তাছাড়া আমি কিছু টাকা পয়সাও জমিয়ে রেখেছিলাম বিপদের জন্য। আমি সব দিয়ে দেব, ছুটকির কোনো ক্ষতি আমি হতে দেব না। ছোট, তোকে আমি সবসময় অমন করি, তাও তুই বিপদের দিনে তোর গয়নাগাটি সব বিক্রি করে দিবি? দিদি, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, দেরি করলে হবে না। পারলে জমিটাও বিক্রি করে দাও, আমরা আবারও খেটে খেয়ে সব করে নিতে পারবো। তুমি ঠিক বলেছ, সব বিক্রি করে আমাদের সোনাকে ফিরিয়ে আনবই। সুখী ও দুঃখী পুটিকে নিয়ে বাড়ি ফিরে এলো। পুটিকে দেখে কাকিমা আর তার মা
দুজনই পুটিকে জড়িয়ে ধরে। কি রে মা, ভালো আছিস তো? হ্যাঁ কাকিমা, এখন ভালো আছি। চলো না কাকিমা, আমরা ঠাকুর দেখতে যাব। হ্যাঁ মা, তুই একটু বিশ্রাম কর, আমরা আজ সকলে মিলে ঠাকুর দেখতে যাব। কি গো দিদি, কিছু বলবে? ছোট রে, আমাকে ক্ষমা করে দে বোন। তোর সাথে আমি সব সময় খারাপ ব্যবহার করেছি, কিন্তু এই বিপদের দিনে তুই আমার সব থেকে কাছে এসে দাঁড়িয়েছিস। আমাকে ক্ষমা করে দে বোন। ছুটকি তো আমারও মেয়ে দিদি, আর তোমরা তো আমার একটা পরিবার। আজকে আমি তোকে একটা কাপড় দেব। আজ আমরা সবাই মিলে নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে বেরোবো। তুই না করিস না ছোট, না করিস না। ঠিক আছে দিদি।